নমস্কার। আজকের এই স্পেশাল অ্যানালিসিস বা বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক আর প্রশাসনিক ঘটনা নিয়ে একদম বস্তুনিষ্ঠভাবে আলোচনা করতে চলেছি। সদ্য পাওয়া তথ্য আর রিপোর্টের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক নয়াদিল্লির সফরটিকে আমরা ধাপে ধাপে ডিকোড করব। এই সফরটা কি শুধুই একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, নাকি এর গভীরে লুকিয়ে আছে রাজ্যের ভবিষ্যৎ প্রশাসনের এক বিরাট রূপরেখা? চলুন কোনো ভনিতা না করে একেবারে সরাসরি আসল তথ্যগুলো বিশ্লেষণ করা যাক, যাতে পুরো ব্যাপারটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, শুরু করার আগে চট করে একটু দেখে নিই আজ আমরা ঠিক কি বিষয় কভার করতে চলেছি। প্রথমে মুখ্যমন্ত্রীর প্রথম দিল্লি সফর, এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার হাই ভোল্টেজ মিটিং, সীমান্ত নিরাপত্তা বা বিএসএফ ইস্যু, অন্যান্য হাই প্রোফাইল বৈঠকগুলো, আর সবশেষে রাজ্যের সার্বিক উন্নয়ন। ব্যাস, এই পয়েন্টগুলোর ওপরই আজ আমাদের ফোকাস থাকবে। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, মুখ্যমন্ত্রীর প্রথম দিল্লি সফর। আর হ্যাঁ, এই সারাদিনব্যাপী মেগা মিটিংগুলোর গুরুত্ব বুঝতে গেলে এর পেছনের টাইমলাইন বা কালানুক্রমিক প্রেক্ষাপটটা বুঝে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ব্যাপারটা অনেকটা এরকম। গত 9ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু উপস্থিত ছিলেন, তাই না? এরপর প্রধানমন্ত্রী গেলেন তার একটা বিদেশ সফরে, আর তিনি দেশে ফেরার ঠিক পরে 22শে মে মুখ্যমন্ত্রী সোজা চলে গেলেন দিল্লিতে তার প্রথম অফিসিয়াল সফরে। মানে নির্বাচনের পর এবং নতুন সরকার গঠনের পর এটাই ছিল প্রশাসনিক প্রধানদের মধ্যে প্রথম একেবারে আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই গ্যাপটা বা সময়ের ব্যবধানটা মাথায় রাখা দরকার, কারণ এই দিনগুলোর মধ্যেই নতুন সরকার তাদের প্রাথমিক কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। এবার আসছি সফরের সবচেয়ে বড় টপিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। বলাই বাহুল্য শুক্রবার দিনভর একাধিক কর্মসূচি থাকলেও সবার নজর কিন্তু ছিল বিকেলের দিকে। এটাই ছিল সফরের একেবারে হেডলাইন ইভেন্ট। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন মেজাজের অপূর্ব একটা মেলবন্ধন দেখা গেছে। একদিকে যেমন একদম প্রথাগত সৌজন্য দেখতে পাচ্ছি আমরা, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন বন্দে মাতারাম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছবি আর সাথে একটা পুষ্পস্তবক। কিন্তু অন্যদিকে ঠিক মুদ্রার উল্টো পিঠে রয়েছে কড়া প্রশাসনিক কাজ। এই যে নতুন সরকার ক্ষমতায় আসার পর কি কাজ হলো, নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করা গেল, সেসবের একটা নিখুঁত হিসাব, আর রাজ্যের জন্য নতুন দাবি দাওয়া পেশ করা। সৌজন্য আর ডিউটি, এই দুটোর একটা পারফেক্ট ব্যালেন্স আমরা এই বৈঠকে দেখতে পেলাম। আচ্ছা, এই মিটিংটার পেছনের আসল প্রেক্ষাপটটা কি? যদি আমরা একটু নিরপেক্ষভাবে দেখি, এটা কিন্তু একটা চেনা দলীয় রীতি। দলের কেউ নতুন মুখ্যমন্ত্রী হলে তিনি নিয়ম করেই দিল্লিতে যান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আর নিজের রাজ্যের পরিস্থিতি বা দাবি দাওয়াগুলো তুলে ধরেন। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তো সেই রীতি মেনেই মুখ্যমন্ত্রী তার কাজের একটা প্রাথমিক রিপোর্ট পেশ করেছেন আর ভবিষ্যতের কি প্রয়োজন সেটা জানিয়েছেন। ওকে, এবার আমরা রাজনৈতিক সৌজন্যের আলোচনা থেকে বেরিয়ে একটু ভিন্ন দিকে নজর দিই। চলুন দেখি এই সফরে সীমান্ত নিরাপত্তা আর বিএসএফ সংক্রান্ত ঠিক কি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ উঠে এসেছে। 27, হ্যাঁ, এই 27 সংখ্যাটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ। এটা জাস্ট কোনো র্যান্ডম সংখ্যা নয়, এটা আসলে 27 কিলোমিটার জমির পরিমাপ। সদ্য পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার দিন দুয়েক আগেই ঠিক এই 27 কিলোমিটার জমি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের হাতে তুলে দিয়েছে। কেন? ওই সীমান্তে কাঁটাতার বা ফেন্সিং দেওয়ার কাজের জন্যই। রাজ্যের নিরাপত্তা আর প্রশাসনিক দিক থেকে ভাবলে এটা কিন্তু সত্যিই একটা বিশাল বড় পদক্ষেপ। আর ঠিক এই জায়গা থেকেই একটা দারুণ প্রাসঙ্গিক প্রশ্ন মাথায় আসে। তাহলে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা করে মিটিং করার আসল কারণটা কি ছিল? ব্যাপারটা বেশ আকর্ষণীয়। দেখুন, সাধারণত বিএসএফ বা বর্ডারের বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকে, কিন্তু এই যে কাঁটাতার দেওয়া বা সীমান্ত সুরক্ষার ব্যাপারটা, এটা তো দেশের সার্বিক প্রতিরক্ষার সঙ্গেও একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তাই না? এই যে বিএসএফকে 27 কিলোমিটার জমি দেওয়া হলো, এটা তো একটা বিশাল স্ট্র্যাটেজিক ব্যাপার। তো এটা নিয়েই সম্ভবত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে গভীর আলোচনা হয়ে থাকতে পারে। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়েও এই টপিকটা উঠেছে বলে জানা যাচ্ছে। এবার একটু নজর দেয়া যাক সফরের অন্যান্য হাই প্রোফাইল বৈঠকগুলোর দিকে। ওই শুক্রবার দিনটা শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের জন্যই বরাদ্দ ছিল না, বরং সূচি ছিল বেশ ব্যস্ততায় ভরা। এই লিস্টটা দেখলেই বুঝতে পারবেন। শুক্রবার সকালেই মুখ্যমন্ত্রী প্রথমেই দেখা করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। এটা ছিল একটা অত্যন্ত সম্মানজনক সৌজন্য সাক্ষাৎ। এরপর, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার বৈঠক হয়।
আর হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার একটা সৌজন্য সাক্ষাৎ হয়। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রকই কিন্তু সরাসরি বিএসএফের প্রশাসনিক দিকটা কন্ট্রোল করে। তাই অমিত শাহের সঙ্গেই দেখা হওয়াটা প্রশাসনিক দিক থেকে রীতিমতো অর্থবহ। দেখতে দেখতে আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লক্ষ্য, রাজ্যের উন্নয়ন এবং ভবিষ্যতের রূপরেখা। এতগুলো হাই প্রোফাইল বৈঠকের চূড়ান্ত রেজাল্ট আসলে কি দাঁড়ালো? এই উদ্ধৃতিটা একটু পড়লেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মিটিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী ঠিক এই বার্তাটাই দিয়েছেন। এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে আগামী দিনে ঠিক কেমন সমীকরণ হতে চলেছে। রাজ্যের উন্নতির জন্য প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু তাকে আনুষ্ঠানিক ধন্যবাদও জানিয়েছেন। মানে একটা ব্যাপার পরিষ্কার, প্রশাসনিক লেভেলে একসঙ্গে কাজ করার একটা শক্তপোক্ত রোডম্যাপ তৈরি হচ্ছে। তো আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা সব কটা ঘটনা আর তার পেছনের প্রশাসনিক লজিকগুলো দেখলাম। যাওয়ার আগে আপনাদের জন্য একটা দারুণ চিন্তার বিষয় রেখে যাচ্ছি। রাজ্য আর কেন্দ্রের এই যে একটা নতুন অ্যালাইনমেন্ট বা মেল বন্ধন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই জমির হস্তান্তর থেকে শুরু করে উন্নয়নের প্রতিশ্রুতি, এটা আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রশাসন আর সীমান্ত সুরক্ষার ছবিটাকে ঠিক কতটা বদলে দেবে বলে মনে হয়? উত্তরটা হয়তো ভবিষ্যতেই লুকিয়ে আছে, তবে আজকের ঘটনাগুলো নিঃসন্দেহে একটা বড়সড় পরিবর্তনের পরিষ্কার ইঙ্গিত দিয়ে রাখল। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের নতুন করে ভাবতে